সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজ বিশ্ব ধরিত্রী দিবস। আমাদের আজকের আলোচনার বিষয় জলবায়ু পরিবর্তন, বদলে যাচ্ছে পৃথিবী। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন সৈয়দ মারগুব মোর্শেদ, সাবেক সচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান, অধ্যাপক ডক্টর আইনুন নিশাত, পরিবেশ ও পানি বিশেষজ্ঞ, এবং ডক্টর আতিক রহমান, পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় যোগ দিতে পারবেন। সেজন্য আমাদেরকে ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। সুনামগঞ্জের পর এবার শেরপুরে বাঁধ ভেঙে 7টি ইউনিয়ন প্লাবিত। পাহাড়ি ঢল আর অতি বৃষ্টিতে কাজে আসছে না হাওর রক্ষা বাঁধ, তলিয়ে যাচ্ছে বোরো ফসল। রাজধানীতে মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, চরম বিপাকে নগরবাসী। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। জলবায়ু পরিবর্তনের বহুমুখী প্রতিক্রিয়ায় হুমকির মুখে নদীমাতৃক বাংলাদেশ। পরিবেশের ভারসাম্য বজায় রেখে উন্নয়ন পরিকল্পনার তাগিদ পরিবেশবিদদের। মুক্তিযুদ্ধে অবদানের জন্য লাকি আখন্দের প্রতি রাষ্ট্রীয় সম্মান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। এবং সাকিব আল হাসানকে টি-20 অধিনায়ক ঘোষণা বিসিবির। বাড়ল ক্রিকেটারদের মাসিক বেতন ও ম্যাচ ফি। আমরা এবার চলে আসবো আমাদের আলোচনায়। আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময়ের কিছু ঘটনায়, মানে বহুদিন ধরে এটা হচ্ছে, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় খুব উদ্বেগের সৃষ্টি হয়েছে। বলাই যেতে পারে যে পৃথিবী বদলে যাচ্ছে এই জলবায়ু পরিবর্তনের প্রভাবে। আমরা যদি একেবারে সাম্প্রতিক উদাহরণ দেখি, বাংলাদেশের সুনামগঞ্জের হাওর এলাকায় যে অবস্থার সৃষ্টি হয়েছে, অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢল, যেটা মানে সময়ের আগেই চলে এসছে এবং অনেক ফসল পানিতে ভেসে গেছে, নষ্ট হয়ে গেছে, এবং তার ফলে মাছ মরে যাচ্ছে, হাঁস মরে যাচ্ছে। চরম একটা বিপর্যয় দেখা দিয়েছে এলাকায়। আমরা পত্রিকায় পড়েছি যে কানাডার একটা নদী 4 দিনে হারিয়ে গেছে পানির প্রবাহ অন্যদিকে চলে যাওয়ায়, ইত্যাদি ইত্যাদি নানা কিছু আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে আবার উদ্বেগের বিষয় আরেকটা দাঁড়াচ্ছে যে যুক্তরাষ্ট্র, তার নতুন প্রেসিডেন্ট যে ডোনাল্ড ট্রাম্প, তার যে জলবায়ু নীতি তিনি নিচ্ছেন, তাতে করে এরও কোনো প্রভাব পড়বে কিনা এই জলবায়ু পরিবর্তনের উপর পৃথিবীতে। এইসব নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে। আমি প্রথমেই সৈয়দ মারগুব মোর্শেদ আপনার কাছে আসবো, আপনি যদি আলোচনার সূত্রপাত করেন। ধন্যবাদ মোর্শেদ। তুমি যে কথাগুলো বললে তার মধ্যে আমার সবচেয়ে বেশি দুশ্চিন্তা হল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। আমরা যে সমস্যার কথা বলছি, যে সমস্যা আমাদের প্রত্যেকের জীবনের উপরে একটা ইম্প্যাক্ট, একটা ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি, উনি সেই সমস্যার কথা মানতে একেবারে রাজি না। অনেক হোঁচট খেয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম প্যারিসে, তারপরে যেটা এতে কোথায় মারাকেশে হলো না, মারাকেশে যে আমাদের যে কনফারেন্স অফ পার্টিজ হয়েছিল, আমরা বেশ এগিয়ে যাচ্ছিলাম। আমাদের যতটা আমরা বাংলাদেশে আমরা যত আশা করেছিলাম ঠিক ততটা আমরা পাইনি, কিন্তু জিনিসটা গুছিয়ে আসছিল। এখন আবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, ওর যে ধারণা এই জলবায়ু পরিবর্তনের বিষয়ে, আর সেইটা উনি যদি একতরফাভাবে ইউনিল্যাটারালি কিছু কাজ করেন, অন্যরাও হয়তো কিছু করতে পারে। এই নিয়ে আমাদের চিন্তা করা দরকার। আরেকটা জিনিস, আজকে আতিকের একটা সাক্ষাৎকার দেখছিলাম। আমাদের এই যে বিশেষ করে বাংলাদেশের আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা,
সেটা এই জলবায়ু সমস্যাটাকে সামনে রেখেই করতে হবে। আমাদের এই পলিসির মধ্যে এইটাকে ফ্যাক্টর ইন করতে হবে। আমাদের পলিসি ফর্মুলেশনে, আমাদের প্ল্যানিংয়ে এই যে জলবায়ুর যে ইম্প্যাক্টটা, সেটাকে ফ্যাক্টর ইন করে আমাদেরকে এগোতে হবে। ধন্যবাদ। অধ্যাপক ডক্টর আইনুল নিশাত, আপনার কাছে আসবো, আপনি যদি বলেন। ওকে, ধন্যবাদ। যেহেতু মার্গব ভাই মার্কিন প্রেসিডেন্টের উল্টাপাল্টা সিদ্ধান্ত কিংবা একটা নেগেটিভ পলিসির কথা বললেন, আমার কাছে খুব মজা লাগছে। আজকে যে আর্থ ডে উদযাপিত হচ্ছে, এরকম আমরা প্রতি সপ্তাহে 2 দিন 3 দিন আমরা বিভিন্ন দিবস পাই। জলাভূমি দিবস, মাতৃদুগ্ধ দিবস, বনভূমি দিবস, সাক্ষরতা দিবস, ডাক দিবস, যোগাযোগ দিবস, পর্যটন দিবস আছে। এই দিবসগুলোর বেশিরভাগেরই শুরু হচ্ছে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে একটা সিদ্ধান্ত নিয়ে সারা বিশ্ব জুড়ে ওই বিষয়ে আলোচনা হয়। আর্ট ডে কিন্তু সেটা না। আর্ট ডে কিন্তু একটা ব্যক্তিগত উদ্যোগে আমেরিকান এক সিনেটর, নাম হচ্ছে নেলসন গেলর্ড, গেলর্ড নেলসন। তিনি 1970-এর দিকে অনুভব করেন যে বিশ্বের আবহাওয়া, বিশেষ করে ওনার কাছে তখন বিশ্ব ছিল ইউএসএ, পরবর্তীতে এটা বিশ্বে এই আন্দোলনটা রূপান্তরিত হয়, কারণ তখন সেখানে পলিউশন হচ্ছে, এয়ার পলিউশন হচ্ছে, অয়েল স্পিল হয়ে উপকূল ধ্বংস হয়ে যাচ্ছে, বন উজাড় হয়ে যাচ্ছে। যদিও তাদের প্রচুর আইন ছিল, কিন্তু তিনি মনে করলেন যে একটা সুন্দর পৃথিবী টিকিয়ে রাখার জন্য, পরিবেশ টিকিয়ে রাখার জন্য, দূষণ বন্ধ করার জন্য আন্দোলন দরকার ও মানুষের বোঝা দরকার। এবং সেখান থেকে তিনি এই যে আন্দোলন শুরু করলেন, যে আজকে ধরুন 1917, তার মানে ওপাশে 47 বছর ধরে এই আন্দোলন চলছে। এবং মোটামুটি পৃথিবীর 140-50টা দেশে এটা এখন আন্দোলনে রূপান্তরিত হয়েছে। তারা সকলে মিলে একটা সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য কি করতে হবে সেটা করছেন। এখন এই বেসরকারিভাবে উদযাপিতই হোক, এরকম আরেকটা উদযাপিত হয় বিশ্ব নদী দিবস, ওটাও কিন্তু ব্যক্তিগত উদ্যোগে। এই প্রত্যেকটা দিবসে একটা স্লোগান তুলে ধরা হয়, অর্থাৎ আমি পৃথিবী ভালো থাকুক, আমরা সকলে ভালো থাকবো, প্রকৃতি ভালো থাকলে মানুষ ভালো থাকবে, এই কথা প্রত্যেক দিনই মনে রাখবো। কিন্তু এই পার্টিকুলার দিবসের কিছু স্লোগান থাকে। এবারকার স্লোগান হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যান্ড ক্লাইমেট লিটারেসি, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এ ব্যাপারে পৃথিবীর কোনো দেশের মধ্যে কোনো সন্দেহ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মনের মধ্যে কিছু কিছু আছে, এটা হয়তো আতিককে ব্যাখ্যা করতে দিলে ভালো হবে, কারণ উনি ক্লাইমেট চেঞ্জ রাজনীতি নিয়ে অনেক বেশি মাথা ঘামান। কিন্তু এই লিটারেসি শব্দটার উপরে আমি একটু আলোকপাত করতে চাই। লিটারেসি মানে হচ্ছে এটা সম্পর্কে সঠিক ধারণাটা রাখা। এখনো বাংলাদেশে অনেক বিজ্ঞ লোককে বোঝাতে হয় যে জিওলজিক টাইম স্কেলে যেটা হয় 10 কোটি 20 কোটি 100 বছর 100 কোটি বছরে একটা ভূতাত্ত্বিক পরিবর্তন হয়, পৃথিবী গরম হয়েছে, ঠান্ডা হয়েছে, সেই হিসাবে পৃথিবী কিন্তু এখন ঠান্ডা হওয়ার দিকে। কিন্তু ইতিমধ্যে মনুষ্য সৃষ্ট 5-6টা প্রধান গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি, ওজন না, নাইট্রাস অক্সাইড এবং ক্লোরোফ্লোরোকার্বন আর হেক্সাফ্লোরোকার্বন, এগুলোর পরিমাণ বেড়ে যাওয়াতে পৃথিবীর তাপ ধরে রাখার ক্ষমতা বাড়ছে। এবং এখন ইতিমধ্যে পৃথিবী হয়তো 1 ডিগ্রি তার কাছাকাছি উত্তপ্ত হয়েছে। 3 ডিগ্রি 4 ডিগ্রি উত্তপ্ত হলে পৃথিবীর সামগ্রিক আবহাওয়া টোটালি বদলে যাবে। অসময়ে বৃষ্টি হবে, হঠাৎ করে বেশি বৃষ্টি হবে, সমুদ্রের উপকূল উঁচু হয়ে যাচ্ছে, লবণাক্ততা বাড়ছে, ল্যান্ডস্লাইড বাড়বে, নদী ভাঙন বাড়বে, রোগবালাই বাড়বে, ফসলের উৎপাদন কমে যাবে। তো এইগুলো সম্পর্কে যাতে আমাদের সঠিক ধারণা থাকে। এবং পরিবেশ সম্পর্কেও আমি, একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন যে স্যার, আপনি কি মনে করেন যে স্কুল কলেজে যে পাঠ্যপুস্তকে পরিবেশ যতটা আছে এটা কি যথোপযুক্ত, না এই সিলেবাস আরও বাড়ানো উচিত? উনি লিটারেসি মানে বাচ্চাদের পড়ানোর কথা বলেছেন। আমার উত্তর ছিল যে বাচ্চাদেরকে ইতিমধ্যে যে পরিমাণ লোড দেয়া হয়েছে, যে কারণে সুপ্রিম কোর্ট বলেছে বইয়ের বোঝা কমাও, আর পড়ানোর দরকার নেই। ক্লাস 3-তে আমাদের স্কুলে যে কথাটা পড়ানো হয়, আমার চারপাশে যা আছে সেটাই আমার পরিবেশ, এর থেকে ভালো ডেফিনেশন হতে পারে না। এবং ওই ডেফিনেশনটা আস্তে 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 সে অনুধাবন করবে। আমার চারপাশে ফিজিকো কেমিক্যাল, বায়োলজিক্যাল, হিউম্যান ইন্টারেস্ট অনেক ধরনের জিনিস আছে, এগুলোকে আমরা ভালো রাখতে চাই।
বাট মূল কথা হচ্ছে আমি মনে করি যে লিটারেসি বিশেষ করে এখন প্রয়োজন নীতি নির্ধারকদের মধ্যে, এখন প্রয়োজন যারা সরকার পরিচালনা করেন, এখন প্রয়োজন শিল্পপতিদের মধ্যে। কারণ দূষণের ক্ষেত্রে আমরা কি মনে করি যে এটা সরকার নিয়ন্ত্রণ করবে? মারগুপ ভাই একসময় পরিবেশ সচিব ছিলেন। পরিবেশ সচিব বা ডিজিডিওই কি বাড়ি বাড়ি গিয়ে পাহারা দেবে যে তাদের দূষণ না করে? এটা যারা দূষণ করছেন তাদের মধ্যেই বোধোদয় হওয়া উচিত যে এই দূষণটা খারাপ জিনিস। অর্থাৎ লিটারেসিটা যদি থাকতো, আর ক্লাইমেট চেঞ্জও যেহেতু নিশ্চিত এবং পুরো জিনিসটা পৃথিবীটা উল্টে পাল্টে যাচ্ছে, আপনি বলেছেন, সেটা হয়তো আমরা সুযোগ পেলে উদাহরণ দেব। তো সেই উদাহরণ দিয়ে পৃথিবীর যে স্বাভাবিক গতিবিধি, স্বাভাবিক ব্যবহার, স্বাভাবিক ধর্ম ছিল, এই যে বৃষ্টিটা এখন হচ্ছে যেটার কারণে আপনি বললেন যে হাওড় অঞ্চলে, এবং আজকে আপনার মেইন খবর হচ্ছে শেরপুরে বাঁধ ভেঙেছে, এটা যদি মে মাসে হতো তাহলে আমি আপনি আলাপ করতাম না, এপ্রিলের শেষে হলে আলাপ করতাম না, কিন্তু মার্চের শেষে হয়েছে বলে আলাপ শুরু করেছি। এবং এই যে এটা যদি মে মাসের মাঝামাঝি হতো, মানে এখন থেকে 6 সপ্তাহ, অর্থাৎ হাওড়ে যে একেবারে নিচে যেখানে ধানের কেবল থোর এসছে, একটু উপরে যেটা ধান হয়তো সিকিভাগ পেকেছে, এটা আরো 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ দরকার ছিল তার। অর্থাৎ প্রকৃতির উপরে আমাদের কৃষি ব্যবস্থার যে নির্ভরশীলতা ছিল, আমাদের পানি নিষ্কাশনের ক্ষেত্রে শহরের খাল নদী খাল নালার যে ব্যবস্থা ছিল, এগুলো কিন্তু ভেঙে পড়ার উপক্রম হচ্ছে। তো কাজেই ক্লাইমেট চেঞ্জ এবং এনভায়রনমেন্টাল লিটারেসি প্রয়োজন, যাতে আমরা রাষ্ট্রীয়ভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। ধন্যবাদ। আবার আসবো স্যার আপনার কাছে, ডক্টর আতিক রহমান। জি, মারগুপ ভাই বলেছেন মার্কিন পলিসি নিয়ে, সেটাই একটা বড় পলিসি, আন্তর্জাতিকভাবে খুব ইম্পর্টেন্ট। আমি একটু আসবো। প্রফেসর নিশাত যে লিটারেসি নিয়ে বলছেন, এটা হচ্ছে জলবায়ু ও পরিবেশ সংক্রান্ত সাক্ষরতা, আমাদের আক্ষরিক জ্ঞান থেকে শুরু করা। সেটাই বহু আগে কোস্টারিকার একটা ন্যাশনাল পলিসি ছিল, বায়োডাইভার্সিটি লিটারেসি তাদের কনস্টিটিউশনে রয়ে গেছে। অর্থাৎ যেহেতু তারা গাছপালা নিয়েই বেশি দেশের অর্থনীতি এবং ভৌগোলিক অবস্থান, তারা ওটাকে প্রধান করে নিয়েছে। এখন আমাদের জীবনে জলবায়ু পরিবর্তন একান্তই আমার পরিকল্পনায়, আমার চলন পদ্ধতিতে, আমার আনুষ্ঠানিক অবস্থায়, আমার গ্রামে গঞ্জের কি জীবন হবে, কি জীবন ছিল, এই যে পরিবর্তনটা হয়ে যাচ্ছে, এটার মধ্যে আন্তরিকভাবে জড়িত। এবং মোটামুটি বাংলাদেশ গবেষণায় বেশ কিছু এগিয়েছে। প্রাথমিক গবেষণায় যেখানে মালদ্বীপকে বলা হয় যে একটা ঘটনা যদি মালদ্বীপে ঘটে, অর্থাৎ 1 মিটার যদি সমুদ্রের উচ্চতা বাড়ে, তাহলে মালদ্বীপ দেশ হিসেবে সবকটা অ্যাটল ডুবে যাবে, অর্থাৎ দেশ হিসেবে এটা ভ্যানিশ হয়ে যাবে। বাংলাদেশে এই ধরনের এত তীব্র না, কিন্তু এইটাও আছে। এবং অনুরূপভাবে আরো 11টা ফেনোমেনা আমাদেরকে চারিদিক থেকে জলবায়ু পরিবর্তনের প্রতিফলন হিসেবে ধরে ফেলেছে। যেমন প্রফেসর নিশাত জল বলেন, এক্সট্রিম ইভেন্টস, আমাদের চরম যে জলবায়ু পরিবর্তন বা জলবায়ু সংক্রান্ত ঘটনা, তা আরো তীব্রতর হবে। সাইক্লোন বেড়ে যাবে, বন্যার তীব্রতা এবং পরিধি বেড়ে যাবে। আমাদের উত্তর যেদিকে বারিন্দ্র এলাকা, রাজশাহী এলাকা, সেখানে খরা বেড়ে যাবে। চট্টগ্রাম হিল ট্র্যাক্ট, যেটা আমাদের পার্বত্য চট্টগ্রামে, সেখানে বৃষ্টি আসবে, কিন্তু সমপরিমাণ বৃষ্টি এখন যেটা হচ্ছে প্রায়, কিন্তু ওটা অল্প কত দিনে আসবে। এখন যদি 60 দিন বৃষ্টি হয়, তখন হয়তো 45 দিন বৃষ্টি হবে, বা এখনই কমে আসছে। তার ফলে ওটা তীব্রতর হয়ে যাবে, ওর পদ্ধতি বদলে যাবে। অনুরূপভাবে আমার পানি চলবার যে পথ, সেগুলো ক্ষতিগ্রস্ত হবে। যেটা বললেন উনি, যে আমাদের খাদ্য নিরাপত্তা, পানির নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, স্বাস্থ্যগত অবস্থা। একটা শুধু উদাহরণ দেই, আমার একটা পিএইচডি ছাত্রী ইম্পেরিয়াল কলেজ থেকে পাশ করেছে, পিএইচডি করেছে, দাকপ, আমাদের দক্ষিণ খুলনার কাছে, বাগেরহাটের কাছে একটা এলাকায় কাজ করেছে। সেখানে মহিলাদের, সবার বিশেষ করে মহিলাদের ব্লাড প্রেশার, রক্তচাপটা অন্য জায়গার চেয়ে সমগ্র দেশের অ্যাভারেজ চেয়ে বেশি। তারপরে অনেক গবেষণা করে তারা ভালোভাবে প্রমাণ করেছে যে ঘটনা সত্য। তার কারণ হচ্ছে ওখানে সবাই লবণাক্ত পানি খেতে বাধ্য, মানে সেই পানি নেই যেটা লবণাক্ত পানি না,
এবং যথেষ্ট নেই, সেই জন্য ক্ষতিগ্রস্ততা বেড়ে গেছে, সবারই হচ্ছে। সেটার ক্ষতি হিসেবে এক্লেম্পসিয়া, প্রি এক্লেম্পসিয়া দুটো অসুস্থতা, বিশেষ করে যে সমস্ত নারী মাতৃত্বের দিকে এগোচ্ছেন তাদের শিশুর উপরে সেই ব্লাড প্রেশার একটা ক্ষতিগ্রস্ততা আসে, অর্থাৎ আমাদের স্বাস্থ্যগত বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ততা আছে। অতএব আমাদের পরিকল্পনা, আমাদের চিন্তায়, চেতনায় সামগ্রিক আমাদের সপ্তম পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা, তার মধ্যে এটা ইন্টিগ্রেটেড হয়েছে এবং এখন প্রত্যেকটা সরকারের প্রায় সব মন্ত্রণালয়ের বা সব অনুষ্ঠানে একজন জলবায়ু পরিবর্তনের ফোকাল পয়েন্ট, যে একজন কথা বলবেন। এনজিওরা যারা কাজ করছে সবাই কিছু না কিছু জলবায়ু পরিবর্তনের উপরে কিছু একটা করতে হয়, অর্থাৎ এগোচ্ছে, কিন্তু যতটা প্রয়োজন ওই সাক্ষরতার ওখানে আমরা এখনো যেতে পারিনি। সাক্ষরতা আমার পলিসিতে আসতে হবে, আমাদের জীবন পদ্ধতিতে আসতে হবে। আমি একটু ট্রাম্পের কথাটা বলি। আশ্চর্য অবস্থা, ট্রাম্প তার ক্যাম্পেইনের ট্রাম্প আর হোয়াইট হাউসে বসা ট্রাম্প সম্পূর্ণ দুই ব্যক্তি। এর মধ্যে প্রায় সম্পর্ক খুঁজে বের করা মুশকিল। উনি মাঝে মাঝে চলে যান কোনো একটা মাঠে, একটা বক্তৃতা দেন, তখন উনি ওই ক্যাম্পেইন মোডে চলে যান, কারণ ওখানে যে কটা মিছে কথা সে বলেছে সেগুলো একটাও সে এগোতে পারছে না। তার মধ্যে একটা হচ্ছে জলবায়ু পরিবর্তন, এবং বলছেন যে এটা বিজ্ঞান নাকি সত্য না। বিজ্ঞানের যারা কাজ করেছে তার 1/3 প্রায় মার্কিন বিজ্ঞানী, এবং মার্কিন বিজ্ঞানী শতকরা 99 জন শুধু বিশ্বাস করেন না, তার উপরে প্রচুর লেখালেখি করেছেন। এখন যে কটা, তার তো সব ক্যাবিনেট নিয়ে এখনো ভরতে পারেননি, যে কজন করেছে তার মধ্যে দুজন সবচেয়ে শক্তিশালী। একজন হচ্ছে রেক্স টিলারসন, যিনি সেক্রেটারি অফ স্টেট মানে পররাষ্ট্রমন্ত্রী, আরেকজন হচ্ছে ডিফেন্সের, যিনি প্রতিরক্ষা মন্ত্রী, সে হচ্ছে জেনারেল ম্যাটিস। এরা দুজনেই জলবায়ু পরিবর্তন বিশ্বাস করে এবং তারা জানে যে এটা তাদের আলোচনায় আনতে হবে। অর্থাৎ সেই জন্যে ট্রাম্প এই নিয়ে খুব উচ্চবাচ্য করেন না, কিন্তু তিনি বলেছেন এর মধ্যে টাকা পয়সা দেওয়া যাবে না। এবং ইপিএ, এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি যেটা ছিল, সেটার টাকা 31 ভাগ কমিয়ে দিয়েছে, প্রায় 1/3 কমিয়ে দিয়েছে। তার মানে সাধারণ মানুষের বড় কাজ করা কঠিন হবে। তার একটা প্রতিফলন বাংলাদেশেও আমরা এখন ইউএসএইড এর মাধ্যমে যে ইনভেস্টমেন্ট, সেখানে দেখা যায়, সেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে, যেখানে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ কথাটা ছিল, এটা পাল্টে ন্যাচারাল রিসোর্স করে দিয়েছে। কিন্তু ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট ঠিক আছে, কিন্তু জলবায়ু পরিবর্তন ঠিক না। অথচ এই ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টকেই জলবায়ু পরিবর্তন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ততার সম্মুখীনে আনবে, যেই জন্যে পরিকল্পনার প্রয়োজন। অর্থাৎ ওখানে একটা দ্বৈততা আছে, কিন্তু উনি একদিকে মানে যে ফান্ডামেন্টালিস্ট বলে তাকে যে বোঝা যায়, অ্যান্টি সায়েন্স ফান্ডামেন্টালিস্ট। একটা কথা বলা উচিত যে আজকে ধরিত্রী দিবস পৃথিবীর, যেটা প্রফেসর নিশাত বলছিলেন আজকে, এবং একই সাথে আজকে হচ্ছে পৃথিবীর বিজ্ঞানকে ব্যবহার করার দিবস। এবং মার্কিন পৃথিবীর 80টা দেশে আজকে বিজ্ঞানকে ব্যবহার করার জন্য প্রোগ্রাম চলছে, এবং অনেক জায়গায় বিশেষ করে মার্কিন মুলুকে দুটোকে এক করা হয়েছে। জলবায়ু পরিবর্তন, পরিবেশকে রক্ষা করতে হবে এবং বিজ্ঞানকে ব্যবহার করতে হবে। অর্থাৎ যেখানে উনি বিজ্ঞানের বিরুদ্ধে কথা বলছেন, সেখানে সাধারণ মানুষ এগিয়ে যাচ্ছে, বিশেষ করে ছাত্ররা, শিক্ষকরা, যারা কর্মী, এবং ওনার 1200 সিভিল সার্ভেন্ট একমাত্র ফরেন মিনিস্ট্রি থেকেই বলেছে যে তারা এই মানে তার এই নীতি মানতে বাধ্য না। তখন বলছে তোমরা যেতে পারো, কিন্তু তার নিয়ে কোনো চিঠিপত্র লেখেনি। অর্থাৎ এর মধ্যে একটা দ্বৈততা আছে, একটা সুপারফিশিয়ালিটি আছে, একটা রাজনৈতিক সুবিধাবাদিত্ব আছে, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারবেন কিনা সেটা একটু সময় সাপেক্ষ। যদিও কি করছেন না করছেন এটা সবাই আমরা, চীন যেমন পৃথিবীর এখন সবচেয়ে বড় কার্বন এমিটার বলা হয়, সবচেয়ে বেশি কার্বন এমিট করছে, যদিও পার ক্যাপিটা মানে একজন মানুষ প্রতি মানুষের মাথা ধরলে তা না, তাতে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো অন্যতম শ্রেষ্ঠ। তো সব মিলিয়ে এই নিয়ে সবাই একটু চিন্তিত আছে, নার্ভাস আছে, কোথায় যাই আমরা। কিন্তু উনি খুব এগোতে পারবেন না, একটাই করতে পারবেন, যে টাকাটা ওনাদের দেওয়ার কথা ছিল সেই টাকাটা হয়তো সময় মতো দেবে না, পরে শেষে অবশ্যই দিতে বাধ্য থাকবে, না দিয়ে উপায় নেই, কারণ আন্তর্জাতিক কতগুলো কমিটমেন্টের ব্যাপার আছে, সেখান থেকে বেরোতে পারবেন। অর্থাৎ মার্কিন মুলুকের ভেতরেই একটা দ্বন্দ্ব চলছে, কিন্তু সেই দ্বন্দ্বটা এখনো খুব বাইরে
এগোতে পারেনি, যেহেতু ওনার 100 দিন, ওদের রাজনীতি এখন 100 দিনের রাজনীতিটা চলছে, 100 দিনটা পেরিয়ে গেলে এইগুলো আর একটু বেরিয়ে আসবে। ধন্যবাদ সৈয়দ মারুফ মোর্শেদ। আপনার কাছে আবার আসি, যেটা ডক্টর আতিক রহমান বলছিলেন এবং ডক্টর আইনুন নিশাতও যেটা উপর জোর দিলেন যে আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো, উন্নয়ন পরিকল্পনা, সব ক্ষেত্রে পরিবেশের কথা মাথায় রেখে এগোতে হবে। আর কিন্তু আমরা কি সেটা এগুচ্ছি? চট্টগ্রামে আমরা দেখলাম যে বৃষ্টিতে পানি, মানে পুরো শহর ডুবে গেল, এবং এইটা তার মানে ওখানের যে মানে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটাই ঠিক নেই, খালগুলো ভরাট হয়ে গেছে, সেটা সংস্কার করা হচ্ছে না। তো এই সমস্ত ব্যাপারে তো আমাদের একটু তৎপর হতে হবে। প্লাস রামপালে যে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সেটার ব্যাপারে অনেকে বলছেন যে এটাতে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে। তো আপনি কি মনে করেন? আমার মনে হয় আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমরা যদিও যেটা নিশাত আগেই বলল যে এখন পৃথিবীর এখন আরো শীতল হওয়ার কথা, কিন্তু মানে এই যে আমাদের যে জিওলজিক্যাল যে সাইকেলসগুলো অনুযায়ী, কিন্তু সেটা না হয়ে আমরা দেখছি উষ্ণায়ন। তো আমাদের সেই জন্যে প্রস্তুত হতে হবে। আর আমাদেরকে ওই আজকে আবার মানে ধাত্রী দিবসের পাশাপাশি আবার ওই যে বিজ্ঞান দিবসও চলছে। আমাদের আমাদের দুইটার মধ্যে সমন্বয় ঘটাতে হবে। বিজ্ঞানকে ব্যবহার করতে হবে। আমাদের প্রত্যেকটা আমাদের যে টাউন প্ল্যানিং, যে আমাদের টাউন প্ল্যানিং থেকে শুরু করে আমাদের এগ্রিকালচার, কৃষি ব্যবস্থা, আমাদের এইতে যে আমাদের যে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, সব কিছুতে এই যে ক্লাইমেট চেঞ্জ, সেটা ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট, সেইটাকে কিভাবে অ্যাডভার্স ইম্প্যাক্টকে কিভাবে ঠেকানো যায়, এই ব্যাপারে আমাদেরকে উই হ্যাভ টু মেক ইউজ অফ সায়েন্স। আমাদের যে সায়েন্টিফিক নলেজ যেটা পৃথিবীতে আছে, আর এখন পৃথিবী তো নলেজের দিকে পৃথিবী কিন্তু সম্পূর্ণ গ্লোবালাইজড, একেবারে ইররেভোকেবলি গ্লোবালাইজড। তো আমাদেরকে সেই জন্যে ওই বিজ্ঞানের, প্রযুক্তির আমাদের আশ্রয় নিতে হবে। মানে আমরা যেসব সমস্যা আসবে আমরা সেগুলোকে মিটিগেট করতে সক্ষম হব ওই বিজ্ঞানের, প্রযুক্তির কল্যাণে। আমাদেরকে, আমার মনে হয়, এই বিজ্ঞান এবং প্রযুক্তিকে অপটিমালি ব্যবহার করতে হবে আমাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্যে। আর আমাদের পুরো ওই প্ল্যানিং প্রসেসে এই জিনিসটা যে আমাদের এই ইনপুটটা যেন ঠিকভাবে, সঠিকভাবে যায়, এইটার উপরে বেশি গুরুত্ব আরোপ করতে হবে। আমার মনে হয় এইটা। আর আমাদের কয়েকটা ব্যাপারে সত্যি আমরা যে ব্যর্থ হয়েছি, সেটা যেমন এই চিটাগংয়ের ব্যাপারটা, তারপরে এইটার ব্যাপারেও আমাদের একটা আমাদের দেশটা পোলারাইজড হয়ে গেছে। যে ওই যে আমাদের যে বিদ্যুৎ কেন্দ্র যেটা সুন্দরবনের কাছে, এইখানে আমার মনে হয় একটা পাবলিক ডিবেট, একটা ডায়ালগের দরকার, এই যে দরকার। আর যদি এটা একেবারেই করতে হয়, তো কতটা ওই যে ওইখানে ওই যে বিদ্যুৎ কেন্দ্র, ওটার ইম্প্যাক্ট কতটা ওটার ইম্প্যাক্ট মিনিমাইজ করার জন্য কি করা দরকার, ওই কার্বন স্টোরেজের জন্য কি ব্যবস্থা নেওয়া দরকার, আর ওটাতে কত খরচ হতে পারে, এই নিয়ে আমার মনে হয় একটা প্রকাশ্যে আলোচনা দরকার, একটা ন্যাশনাল ডিসকাশন দরকার, একটা জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞ এবং অন্যান্য যারা পলিসি মেকার, তাদের একটা ওপেন ফোরামে আলোচনা দরকার। হ্যাঁ, অধ্যাপক আইনুন নিশাত, আপনার কাছে আসবো। এই যে পৃথিবী বদলে যাচ্ছে আমরা বলছি, আর একটু যদি ব্যাখ্যা করে আপনি বলেন, বা আমরা তার সাথে কতটা কোপ করতে পারছি, বা আমরা কতটা প্রস্তুত হচ্ছি বাংলাদেশ? যা বদলাবে খুব অল্প সময়ের মধ্যে, এখন থেকে ধরুন 100 বছরের যে প্রজেকশন আছে 2100 সনে, তাতে খুব সংক্ষেপে যেটা আমি সুযোগ পেলেই যেভাবে বলি, সেটা হচ্ছে যখন বৃষ্টি হওয়ার কথা না তখন হবে। যেমন এখন একেবারে মনে হয় আষাঢ় মাস নেমে গেছে, আর যখন হওয়ার কথা না তখন হবে। আষাঢ় শ্রাবণে আমরা গত 8-10 বছরে স্বাভাবিকের তুলনায় অর্ধেক বৃষ্টি পেয়েছি। কাজে এবছরও সেই ধারাতে যদি অর্ধেক বৃষ্টি হয়, আবার গিয়ে বৃষ্টি হচ্ছে ভাদ্র মাসে, যখন বৃষ্টি হওয়ার কথা না। প্রকৃতিতে
প্রকৃতির এই বৃষ্টির সময় ধরে কিন্তু আমরা আমাদের খাদ্য উৎপাদন করতাম, আউশ, আমন, বোরো। এখন আমরা বিজ্ঞানীদের বলছি যে তোমরা 5 ধরনের ফসল বের করো। একটা হচ্ছে যেটা তাপ সহ্য করতে পারে, যেটা কিছু কিছু শাকসবজির ক্ষেত্রে অগ্রসর হলেও ধানের ক্ষেত্রে এখনো চূড়ান্ত প্রোডাক্ট আমরা পাইনি, গবেষকরা অনেক দূরে এগিয়েছেন, কিন্তু তাপ সহ্য। 2 নম্বর ডুবে থাকা সহ্য করতে পারে। যেমন এই যে সিলেটে হাওড়ে ডুবে গেল, কিছু কিছু জায়গায় 10 দিন 15 দিন পানি আছে, কিছু জায়গায় কিন্তু 3 দিন 5 দিনে পানিটা নেমে গেছে আবার। অর্থাৎ 10 দিন 15 দিন ডুবে থাকতে পারে এইরকম ফসল যদি আমরা পেতে পারি। তৃতীয় হচ্ছে বৃষ্টি কম হচ্ছে, খরা। এখন কৃষকরা আর জমির মালিকরা, যেমন নওগাঁতে যেটা হচ্ছে, ধান ক্ষেতগুলো আম খেতে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এটা কি জাতীয়ভাবে কাম্য কিনা আমি জানি না, কিন্তু জমির মালিকের হয়তো তিনি ক্ষতিটাকে কমাতে পারছেন, কিন্তু ওভারঅল খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। চতুর্থ হচ্ছে লবণাক্ততা সহ্য করতে পারে। আমি পরশুদিন কি তার আগের দিন বাংলা একটা কাগজে পড়ছিলাম যে লবণাক্ততা সহ্য করতে পারে ধান গোপালগঞ্জে খুব ভালো হচ্ছে। অর্থাৎ এখন থেকে 50 বছর আগে সাতক্ষীরা উপকূলে যে লবণাক্ততা ছিল সেটা গোপালগঞ্জে চলে এসছে, এবং সাতক্ষীরা অঞ্চলে প্রচন্ড লবণাক্ততা। আর পঞ্চমটা হচ্ছে স্বল্প মেয়াদী ধান, অর্থাৎ ধান হতে 120 থেকে 180 প্রকার ভেদে, প্রস্তুতি ভেদে লাগে। এটা যদি আমি 90 দিনে নিয়ে আসতে পারি, তাহলে যেমন এবার যে ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা যদি এখন থেকেই প্রস্তুতি নেই যে আমি মার্চের 15 তারিখের মধ্যে ধান কেটে ঘরে নিয়ে আসব, খুব বেশি হলে মার্চের 31 তারিখ, অর্থাৎ চৈত্র মাসের মাঝামাঝি নাগাদ। কারণ এই তো শিক্ষা পেলাম, এবার সামনের বছর যে এরকম হবে কি হবে না সেটা তো আমি জানি না। তাহলে আমার যদি ফসলের মেয়াদটা কমানো যেতে পারে, প্রয়োজন বোধ একটু আগে লাগানো। তো প্রত্যেকটা ইম্প্যাক্ট আমরা জানি। উপকূলে লবণাক্ততা বাড়ছে, আইলা সিডরের মতো ঘূর্ণিঝড়ের প্রকোপ বাড়বে, তার সময়কাল নির্দিষ্ট নেই। আগে আমরা যখন ডিজাস্টার ম্যানেজমেন্ট পড়িয়েছি তখন বলেছি যে বাংলাদেশে মার্চের 15 তারিখ থেকে মে মাসের 15 তারিখ 8 সপ্তাহ, আর অক্টোবরের 15 তারিখ থেকে অক্টোবরের 15 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখ, এখানে 8 সপ্তাহ। এই 16 সপ্তাহ, 52 সপ্তাহের মধ্যে 16 সপ্তাহ হচ্ছে ভালনারেবল, বাকি সময় হয় না। কিন্তু এখন রুয়ানুস, মহাসেন ইত্যাদিতে আমরা দেখতে পাচ্ছি জুলাই আগস্ট মাসে হিট করছে। অর্থাৎ যে প্রস্তুতিটা প্রয়োজন হবে, যেমন আপনি চট্টগ্রামের কথা বললেন, দেখেন এবছর আমি সুযোগ পেলেই উদাহরণটা ব্যবহার করছি। অগাস্ট মাসে গত বছর 20, 21, 23 তারিখে অভয়নগর, মনিরামপুর এবং কেশবপুর এই 3টি থানার 70 ভাগ 80 ভাগ এলাকা রাস্তা ডুবে গিয়েছিল, এবং যশোর থেকে কেশবপুর পর্যন্ত রাস্তা, এই রাস্তাটা পানিতে ডুবু ডুবু অবস্থায় ছিল, এবং গ্রামের মানুষ সমস্ত সেই রাস্তায় আশ্রয় নিয়েছে, এবং বাড়িঘর। তার মানে হচ্ছে এটা অগাস্ট মাস মানে আমন ধান ভর্তি সব জায়গাতে, সমস্ত পচে গেছে। এবং অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাস পর্যন্ত পানি ছিল, তারপরে আস্তে আস্তে পানি নামা শুরু হয়েছে সরকারের কিছু পদক্ষেপের কারণে, পজিটিভ পদক্ষেপের কারণে, এবং বহু জায়গাতে ডিসেম্বরেও পানি ছিল। খবরের কাগজে আর্টিকেল পড়েছি যে এই কৃষকরা আমন্ত গেছে তারা বোরো ধান লাগাতে পারবেন কিনা। অর্থাৎ হঠাৎ করে অল্প সময় বেশি বৃষ্টি হবে, ঘূর্ণিঝড় বাড়বে, জলোচ্ছ্বাস বাড়বে, লবণাক্ততা উপকূলে বাড়বে, অল্প সময় বেশি বৃষ্টিপাতের কথা তো যশোরের উদাহরণ দিলাম। ঢাকা শহরে আজকে চিটাগাঙে যে বৃষ্টি হয়েছে, ঢাকা শহরে যদি সেই বৃষ্টি হতো তাহলে শান্তিনগরে স্টিমার চলতো প্রায়। তার মানে যেখানে যেখানে ড্রেনেজ কনজেশন আছে, ঢাকা শহরটার দুপাশে স্লোপিং, আমরা এক পাশে বেড়িবাঁধ করে নদীর বন্যাটাকে ঠেকিয়েছি। 2016 ব্রহ্মপুত্র কিন্তু খুব উঁচু লেভেল রেকর্ড করেছে, এবং আমাদের যদি টঙ্গী থেকে আশুলিয়া হয়ে মিরপুর পর্যন্ত বেড়িবাঁধটা না থাকতো, এবং গোরান চাঁদবাড়িতে এবং কল্যাণপুরে পাম্প স্টেশন ঠিক মতো কাজ না করতো, তাহলে কিন্তু 2016তে আমরা কি বলবো, অর্ধেক শহর, এই আদাবর, শ্যামলী, এই সমস্ত এলাকাগুলো পানির তলায় থাকতো। অর্থাৎ প্রযুক্তিগত সলিউশন গ্রহণ করতে হবে, বাট সেটা যেন সামাজিকভাবে গ্রহণযোগ্য হয়, পরিবেশভাবে গ্রহণযোগ্য হয়। বাট যেটা আমি বলতে চেষ্টা করছি যে আমাদের কি কি ধরনের পরিবর্তন হবে, এটা কিন্তু মডেলের মাধ্যমে ইতিমধ্যে প্রেডিক্ট করা আছে। সেই প্রেডিক্টেড ভ্যালুগুলোকে নিয়ে
নর্মাল যে প্ল্যানিং প্রসেস তার মধ্যে ইন্টিগ্রেট করে এটাকে ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্ট করতে হবে। অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ কিন্তু এক উপকূলের লবণাক্ততা বাড়া ছাড়া বাকি এক কথায় বললে প্রাকৃতিক দুর্যোগের ইন্টেন্সিটি এন্ড ফ্রিকোয়েন্সি বাড়বে এবং সেগুলো আনপ্রেডিক্টেবল হবে। এই দুটো কথা মনে রেখে যদি আমাদের ন্যাশনাল প্ল্যানিং হয় তাহলেই আমরা ক্লাইমেট চেঞ্জে যে বদলে যাচ্ছে পৃথিবী এটা ঠেকাতে পারবো। পৃথিবীর চিন্তা আমি 1 মিনিটে বলে শেষ করি। 1992-তে প্রথম যখন ক্লাইমেট চেঞ্জ কনভেনশন সই হয় তখন 3টা কথা বলা হয়েছিল। এক, আমরা গ্রিনহাউস গ্যাসকে এমনভাবে কমাবো যাতে করে, যেটাতে আমেরিকার দায়িত্বটা সবচেয়ে বেশি বলে ট্রাম্প সাহেব এখন নড়াচড়া করছেন, যাতে করে জীববৈচিত্র্যের পরিবর্তন না হয়, আর্টিকেল 2, তাই না? 2 নম্বর হচ্ছে খাদ্য নিরাপত্তায় ঘাটতি দেখা না দেয়। 3 নম্বর হচ্ছে টেকসই উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত না হয়। আমরা বাংলাদেশে এই যে আন্দোলনগুলো হয়, বিশ্বজুড়ে আন্দোলন হয়, দ্বীপ রাষ্ট্রগুলো মালদ্বীপ, কিরিবাটি, মার্শাল আইল্যান্ড, এগুলো টোটালি ডুবে যাওয়ার ভয় আছে। ওরা প্রচন্ড হইচই করেছে উপকূল ডুবে যাবে। আমার এখানে আবহাওয়াটা অশান্ত হয়ে খাদ্য নিরাপত্তা ঘাটতি দেখা দেবে এবং খাদ্য নিরাপত্তা ঘাটতি দেখা দিলে কিন্তু মানুষ দেশান্তরী হবে। 1915-তে বর্তমানে পৃথিবীটা যে ডিরেকশনে এগোচ্ছে তার ফ্রেমওয়ার্কটা দ্বারা হয়েছে, প্যারিস এগ্রিমেন্ট বলা হয়। সেটাতে কিন্তু পৃথিবীর লক্ষ্যমাত্রা একটি, অর্থাৎ পৃথিবী এমন প্রত্যেকটা দেশ এমন ব্যবস্থাপনাতে যাবে যেটা টেকসই উন্নয়নের যে 17টা গোলের 13 নম্বর গোল, আরো 5-6টা গোলের মধ্যে প্রকারান্তরে সেটা আছে, বাট 13 নম্বর সরাসরি বলা হচ্ছে যে পৃথিবী এমন ব্যবস্থা নেবে খাদ্য ঘাটতি যাতে না দেখা দেয়। আমাদের দেশে এখন আমরা খাদ্য নিরাপত্তা এনজয় করছি। আমাদের খাদ্য উৎপাদন দেশের যা চাহিদা তার থেকে একটু বেশি, যে কারণে আমরা রপ্তানি করতে পারছি। কিন্তু এই যে হাওড়ে কেউ যদি বলেন যে 30 লক্ষ মেট্রিক টন ফসল নষ্ট হচ্ছে, তাহলে কিন্তু এই ব্যালেন্সটা টপসি-টার্ভি। তার সাথে যদি এবার বর্ষায় কোনো কারণে হয় খরা হয়, না হলে বন্যা হয়, তাহলে রক্ষা নেই। তো এই যে বদলে যাচ্ছে পৃথিবী, এটা কিন্তু আনপ্রেডিক্টেবল না। হ্যাঁ, আনসার্টেনিটিজ আছে, কিন্তু ট্রেন্ডটা আমরা বুঝতে পারছি। সেই ট্রেন্ডের ভিত্তিতে যে ভ্যালুগুলো বিশ্ব দিচ্ছে আমাদেরকে, সেই ভ্যালুগুলোকে ধরে পরিকল্পনায় অন্তর্গত করতে হবে। এবং আমি আনন্দিত এই কারণে যে বাংলাদেশ সরকার 2009 সনেই সেই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু কাজটা ঠিক এগোচ্ছে না। এটা হচ্ছে আমার দুশ্চিন্তার কারণ। কারণ প্রত্যেকটা সেক্টর ক্ষতিগ্রস্ত হবে, যোগাযোগ, স্বাস্থ্য, নৌ চলাচল, পানি, কৃষি, মৎস্য, পশুপালন, যেটাই বলি না কেন, প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত হবে, প্রত্যেকটাতে ইম্প্যাক্ট হচ্ছে। আমরা কেন যেন মনে করছি যে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব এটাকে প্রত্যেকটা মন্ত্রণালয় ইন্টারনালাইজ করতে হবে। ধন্যবাদ। ডক্টর আতিক রহমান, আপনি কি বলবেন এই আলোচনার পরিপ্রেক্ষিতে? জি, বেশ কিছু কথা হয়েছে। একটা কথা আমি যেখানে নিশা শেষ করেছেন সেখান থেকে বলছি যে জলবায়ু পরিবর্তনের যে প্র্যাকটিক্যাল স্টেপস, যে পদক্ষেপগুলো নিতেই হবে, সেটা নিতে হবে কিন্তু বিশেষ স্থানে, বিশেষ লোকজনের জন্য, উপজেলা, স্থানীয়ভাবে। অর্থাৎ এটা ডেলিভারি করতে হবে আমার স্থানীয় সরকারকে। সেই জন্যে আমাকে স্থানীয় সরকারকে প্রচন্ড শক্তিশালী করতে হবে, যেন এই কাজগুলো যেগুলো পলিসি লেভেলে করা হচ্ছে সেটার জন্য ডেলিভারি করতে পারে। উনি যেটা বলছিলেন, আমাদের পলিসি আছে, অ্যাকশন প্ল্যানও মোটামুটি ভালো, খুবই ভালো, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন এখানে আমাদের দুর্বলতা। তার একটা কারণ হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার আর স্থানীয় সরকারের ভেতরে যে দেয়া নেয়ার ব্যাপারটা এবং অর্থনৈতিক যে রেসপন্সিবিলিটি, যে দায়িত্ব, সেটা আমাদের যত নিচে নিতে পারবো ততই আমাদের জলবায়ু পরিবর্তনের জন্য প্রস্তুতি তত ভালো হবে। কারণ বিপদ আসবে, আমরা মডেল দেখতে পাচ্ছি, বলতে পারি, কিন্তু কোন মুহূর্তে কোথায় আসবে সেটা আনপ্রেডিক্টেবল। সেই জন্য সব জায়গার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। আমাদের স্ট্যান্ডিং অর্ডার আছে বিপদের জন্য, ডিজাস্টারের, আমাদের অন্যান্য সবকিছু আছে। আমরা বহু দূর এগিয়ে গেছি এবং স্থানীয় সরকার, স্থানীয় জনগণ, স্থানীয় যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, স্থানীয় নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সবাই কিন্তু কাজ করে যাচ্ছে। কিন্তু সেটাকে সুদৃঢ়ভাবে একসাথে নিয়ে আসতে হবে, যেন আমরা বড় খরা, বড় বন্যা, বড় সাইক্লোন, বড় লবণাক্ততা এগুলোকে আমরা দেখতে পারি। দুটো জিনিস আমাদেরকে, জলবায়ু পরিবর্তনের দুটো ইমপ্লিকেশন আমরা সব সময়
মোটামুটি এখন ধরে নিতে পারি যে হবে। একটা হচ্ছে যে ইরাটিক বিহেভিয়ার, যেটা নিশাদ বলছিলেন, আমরা লম্বা প্রেডিক্ট করতে পারি 100 বছর, মানে 2021 সাল পর্যন্ত আমাদের প্রেডিকশন খারাপ না, কিন্তু সেটা আগামী বছরে কি হবে, আগামী 5 বছরে কি হবে সেটা বলাটা আরেকটু কঠিন। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা হচ্ছে এক্সট্রিম ইভেন্টস, মানে খরাটা কখন আসবে, বন্যাটা কখন আসবে। আমরা কিছুদিন আগে এই গত সপ্তাহে কিন্তু একটা সাইক্লোন ফর্ম করেছিল দক্ষিণে, সেটা আমাদের এদিকে আসেনি, থেমে গেছে। আসতে পারতো, আমরা জানি না সেই বিহেভিয়ারটা। ব্রাহ্মণবাড়িয়া হয়েছে। জি। তো তারপরে অন্যান্য এরকম আগেও হয়েছে, নার্গিস বলে একটা এসেছিল, বাংলাদেশকে বাঁচিয়ে দিয়ে গেছে, কিন্তু মিয়ানমারে যে 1,60,000 লোক এক রাতে মারা গেছে। আমাদের অঙ্ক বলে যে এটা যদি বাংলাদেশে হতো তাহলে 3 থেকে 5,000 লোক মারা যেত, যেহেতু আমাদের সেই ধরনের প্রস্তুতির আছে আমাদের দক্ষিণাঞ্চলে, এবং প্রস্তুতিতে তার প্রধান যারা করছেন তারা হচ্ছে ভলান্টিয়ার, সাধারণ মানুষ। তো এটা আমরা বহু এগিয়ে গেছি, কিন্তু আরো প্রয়োজন, আরো সুতীক্ষ্ণভাবে টিউনিং করা, সেই জন্য সামগ্রিক প্রস্তুতি একটা প্রয়োজন আছে। দ্বিতীয়টা হচ্ছে যে এক্সট্রিম ইভেন্টস হলো, আরেকটা হচ্ছে ইরাটিক বিহেভিয়ার। ইরাটিক কখন, মানে খামখেয়ালি এই পরিকল্পনা বা পরিবেশের বিহেভিয়ার, এটাকে আমাদের আরেকটু সুচারুভাবে গ্রহণ করার জন্য প্রস্তুতিটা আরো তীক্ষ্ণ করতে হবে। কারণ আমরা হয়তো এখন বন্যার জন্য আমরা 7 দিন 8 দিন করে ওয়ার্নিং পাচ্ছি, কিন্তু যখন আমরা যখন গ্রামে যাই, আমাদের কৃষিকর্মী বা অন্যান্যরা বলেন আমার জমিতে কবে পানি আসবে, তাহলে আমি সেই হিসেবে প্রস্তুত নেব। বন্যা আমার জন্য কি, আমার জন্য আমি কি হাঁটু সমান পানিতে আসলে বাসা ছাড়বো, কোমর সমান, গলা সমান, কাঁধ সমান, মাথা সমান, এই পরিকল্পনা তাকে করতে পারে। তার সঙ্গে নির্ভর করছে তিনি কৃষি ক্যালেন্ডার, যেটা কৃষি পঞ্জিকার কোন অবস্থায় আছেন তিনি, তার কি কি খাদ্য, কি কি জিনিস তৈরি হচ্ছে। নিশাত একটা কথা খুবই ভালো বললেন যে আমাদের খাদ্য নিরাপত্তা আমরা আসলে আমরা যেটা এগিয়েছি সেটা খাদ্য নিরাপত্তা বটে, কিন্তু প্রধানত আমরা ধানের নিরাপত্তা এগিয়েছি, ধান বা চাল, এবং তার সঙ্গে আমাদের একটা শাক সবজির বিপ্লব হয়েছে, আমাদের একটা মাছের বিপ্লব হয়েছে, আমাদের মুরগি এবং হাঁসের একটা বিপ্লব হচ্ছে। তো সেদিক থেকে এগিয়েছি, কিন্তু পুষ্টি সমগ্র জাতিকে পুষ্টিমান খাওয়া দাওয়ার মতো, বিশেষ করে শিশুদেরকে, সে জায়গায় আমরা এখনো পৌঁছতে পারিনি। প্রত্যেক স্কুলে মানে মান অনুযায়ী যথেষ্ট পুষ্টি দেয়া খাদ্য দিতে পারবো যেদিন, সেদিন বলবো যে আমরা এগোচ্ছি। সেই জায়গায় আমরা এখনো পৌঁছতে পারিনি, কিন্তু আমাদের খুব বাইরে না, আমাদের ক্ষমতার ভেতরে। আমাদের যে পরিমাণ শাকসবজি হচ্ছে সেটাকে আরো দ্বিগুণ করা খুব বেশি কঠিন না, আমাদের যে পরিমাণ গাছপালা লাগানো হচ্ছে সেটা দ্বিগুণ করা খুব কঠিন না। অর্থাৎ জনগণ মোটামুটি এগিয়ে যাচ্ছে, তাদেরকে আরেকটু গুছিয়ে নিয়ে এই সমস্যাগুলোকে, আমাদের যে বিজ্ঞানটা জানা আছে, আমরা বিজ্ঞানটা জানি এবং সেটা প্রেডিকশন, সেটা মডেলিং, সেটা অতটুকু যাওয়ার দরকার নেই, কিন্তু এই হতে পারে, সেই জন্য প্রস্তুতি থাকতে হবে। কারণ বিপদ যখন এসে যায়, যখন একটা সাইক্লোন এসে যায়, তখন ওই বাড়ির লোক, সাইক্লোনে মারা যায় কে, দরিদ্র মারা যায়। সাইক্লোন ভাঙে কার বাড়ি, কার মাথায় পড়ে, সেটা হচ্ছে দরিদ্রের বাড়ি। অর্থাৎ দারিদ্র্যের সঙ্গে আমাদের এটা সংযুক্ত, এবং যেটা এখন বলা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা খাপ খাইয়ে নেওয়ার আমাদের যে টেকসই উন্নয়নের পথ, সেখানে আমাদেরকে দারিদ্র্য বিমোচনও করতে হবে, যেটা আমাদের আগামী 15 বছরে করতেই হবে। সাথে সাথে আমাদের কতগুলো উন্নয়ন এবং সেইগুলো পাওয়া, তার মধ্যে যেটা বলছিলেন 13 নম্বর হচ্ছে জলবায়ু পরিবর্তন, কিন্তু আমার খাদ্যের উন্নয়ন, আমার পয় প্রণালী 6 নম্বর হচ্ছে আমার সুপেয় পানি, সেটা দিতে হবে, তা নাহলে আমার ডায়রিয়া বেড়ে যাবে, তাতে একটা ক্ষতিগ্রস্ততা আসে। তারপরে হচ্ছে দারিদ্র্য কমলেই আমার অনেক ক্ষতিগ্রস্ততা কমে যাবে। আমার প্রত্যেকটা বাড়ি করে দিলে, একটা কথা শেল্টার নিয়ে বলা হয় আজকাল যে শেল্টার হয়েছে আগের চেয়ে অনেক বেশি, কিন্তু আমার মতে মানুষ শেল্টারের কাছে যাওয়ার চেয়ে শেল্টারটাকে আমরা এখন মানুষের কাছে আনার সময় এসে গেছে। ধন্যবাদ, ধন্যবাদ। চমৎকার একটি আলোচনা আজকে উপহার দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব পৃথিবী নিরাপদ হবে, আগামীতে নিশ্চয়ই একটা বাসযোগ্য পৃথিবী আমরা গড়তে পারবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবার দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।